হ্যালো শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে আমাদের পার্টস অফ স্পিচের ক্লাস চলছিল, তো আমরা একে একে বেশ কয়েকটা ক্লাস শেষ করে ফেলেছি। আজকে আমরা যে বিষয়টা নিয়ে বসেছি সেটা হচ্ছে ভার। এইটা এত গুরুত্বপূর্ণ যেটা বলেই শেষ করা যাবে না, কারণ প্রত্যেকটা শব্দেরই গুরুত্ব আছে। কারণ মোট শব্দ ভাণ্ডার বা শব্দ হচ্ছে আট প্রকার। তার মধ্যে ভাবকে বলা হচ্ছে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট। এত ইম্পর্টেন্ট আর কোনো শব্দ নেই। তো এটার বিষয়টা আরেকটা বিষয় জড়িয়ে আছে, সেটা এই ভার্বের সাথে টেন্সের সম্পর্ক। তো এই ভাবটা না বুঝলে আমি টেন্সটাও বুঝতে পারবো না। তো এই জন্য আজকে আমি তোমাদের সামনে ভার্ব নিয়ে হাজির হয়েছি। আমি প্রণব সেন। আজকে তোমাদের সামনে আমি এই ভার্বের একটা বিস্তারিত বিবরণ দেওয়ার চেষ্টা করব। দেখো, আগে আমি প্রথমেই তোমাদের সামনে এখানে লিখে রেখেছি যে ভার্বের একটা ডিটেইল বিবরণ, যে ভার্ব কত প্রকার হয়। তো এই ভার্ব কত প্রকার হয় এগুলো জেনে আমি কি করব? যদি আমি ভার্বটা না চিনতে পারলাম, তো ভাব কি করে চেনা যায় সেই জিনিসটাই পরে আস্তে আস্তে ব্যাখ্যা করি। আগে আমি আপাতত তোমাদের সামনে যে ভাবটা একজন শিক্ষার্থী কিভাবে শুরু করবে, কোথা থেকে শুরু করবে, বা ভাবটাকে সে চেনবে কি করে, তার জন্য আজকে আমি একটা ছক তৈরি করেছি। ছকটা বোঝার চেষ্টা করো। আমরা সকলেই জানি ভার্ব মানে ক্রিয়া। তো এখানে ভাবটা লিখেছি। এখন এই ভাবটাকে যখন আমরা নেব, তখন আমরা ভাবটাকে দুই ভাগে ভাগ হয়ে যাই। একটাকে বলি মূল ক্রিয়া, আর একটাকে বলি সহযোগী বা সাহায্যকারী ক্রিয়া। তো দেখো, ভাবটা দুই প্রকার, দুই ভাগে ভাগ হয়ে গেছে। একটা অক্সিলারি ভার্ব, সাহায্যকারী, বাংলায় আমরা সাহায্যকারী বলি। আর একটা হচ্ছে প্রিন্সিপাল বা মূল ভার্ব। প্রিন্সিপাল বা মূল ভার্বটা আমরা পরে আসছি, আপাতত আমরা অক্সিলারিটা নিই। এই জায়গাটায় প্রত্যেকটা শিক্ষার্থী, আমি বিশেষ করে অনার্সের অনার্সের কিছু স্টুডেন্টের আমি কিছু সমস্যা দেখেছি। তারা এই অক্সিলারি ভার্বগুলোকে ঠিক মতন চেনে না বা ঠিক মতন বোঝে না আসলে ব্যবহারগুলো। তো এই জন্য অক্সিলারি ভার্বটা জানা লাগে। মোট অক্সিলারি ভার্ব আছে কিন্তু দুই প্রকার। একটাকে বলা হচ্ছে মডেলস, আর একটাকে মানে মডেল ভার্ব, আর একটাকে বলে টেন্স। তাহলে মডেল যে ভার্বটা, এটা আসলে টেন্সের মধ্যে নেই। যখন আমরা টেন্সের ভিতরে ঢুকবো তখন আমরা এটা খেয়াল করবো। তো এই মডেল ভার্বটা কি, এটা আসলে টেন্সের বাইরে। এটার ব্যবহার আছে, এটা আমরা একই ক্লাসে সমস্ত কিছু বিস্তারিত করে বলতে পারবো না, কারণ বলে তোমরা বুঝতে পারবে না, অনেকটা বিভ্রান্ত হয়ে যাবা। কারণ ইংরেজি অনেক বড় একটা সাবজেক্ট, বড় একটা ব্যাপার। তো আমরা আস্তে আস্তে ধাপে ধাপে শিখি। মডেল অক্সিলারি ভার্ব, এই ভার্বটা দেখো এখানে 16টা লেখা আছে, অর্থাৎ মডেল অক্সিলারি ভার্বের সংখ্যা 16টা। এই 16টা ভার্ব, এইগুলো যদিও আমরা টেন্সের মধ্যে শ্যালুইল দেখি, কিন্তু আসলে এগুলো টেন্স অক্সিলারি বলা যায় না। এগুলোকে বলা হয় মডেল অক্সিলারি ভার্ব। এই মডেল অক্সিলারি ভার্বের পরে মূল ভার্বের সর্বদা প্রেজেন্ট ফর্ম বা প্রথমটা বসে। তো ভার্বের রূপ হচ্ছে তিনটা। একটা প্রেজেন্ট ফর্ম, একটা পাস্ট ফর্ম, একটা পাস্ট পার্টিসিপল ফর্ম। প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল। তো এই যে ভার্বের পরে সর্বদা মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। তাহলে মডেল অক্সিলারি ভার্ব আমরা জানলাম 16টা। এখানে আমরা লিখে রেখেছি, তোমরা এটা তুলে নিও। কয়েকটা টেন্স অক্সিলারি ভার্বের সংখ্যা 11টা। এখানে 16, এখানে 11, মোট 27টা। এই ভার্বের আবার বিভিন্ন রকম বিবরণ আছে, এটা আমরা টেন্সের মধ্যে থেকে জানবো পরবর্তীতে। আপাতত তাহলে এখানে আমি মোট 27টা অক্সিলারি ভার্ব আছে। এই অক্সিলারি ভার্ব যদি আমি ব্যবহার না করি, তাহলে আমি মূল ভার্বটা কখনো ব্যবহার করতে পারবো না। সেই জন্য অক্সিলারি ভার্বটা জানা খুব জরুরি, প্রয়োজন। সেই জন্য আমি এখানে টোটাল জিনিসটা তুলে রেখেছি। তার মানে এই যে 27টা অক্সিলারি ভার্ব, এই 27টা অক্সিলারি ভার্বের বাইরে কিন্তু আর কোনো ভার্ব নেই। অর্থাৎ টোটাল ভার্বটাই আমি তোমাদের সামনে এখানে হাজির করেছি। এটা যদি জানো, তাহলে তোমাকে কখনো আর ভার্ব নিয়ে কখনো চিন্তা করতে হবে না। বিশেষ করে আমার ভিডিওগুলো যদি তোমরা পরপর দেখো, তো কারো কাছে আর ইংরেজি শেখা লাগবে না, ইংরেজি সম্পর্কে কোনো চিন্তাও করা লাগবে না।
এবার আসো প্রিন্সিপাল ভার্ব। এইটা মোস্ট ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। আমরা ভার্বের ভিতরে প্রবেশ করছি এবং ভার্বটা কি এইবার তুমি জানতে পারবা। এই ভার্বটা যখন মূল ভার্বে আমরা গেলাম, তো সাহায্যকারী তো আগে বসে, মূল ভার্বটা পরে আসে। এই মূল ভার্বটা যেটা, এই মূল ভার্বটা আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে ফিনাইট, একটা হচ্ছে নন ফিনাইট। ফিনাইটের বাংলা এখন লেখা আছে, এখানে বাংলাটাও লেখা আছে সমাপিকা অসমাপিকা। তাহলে এই সমাপিকা অসমাপিকা কেন হলো? যে ভার্ব বাক্যের অর্থ সমাপ্ত করে তাকে বলে সমাপিকা। বা যখন আমরা কোনো সাবজেক্ট বা অবজেক্ট নিই, বা যদি কোনো নাউন নিই বা যেটাই নিই না কেন, সেই নাউনটা কি করে, নাউনটা তার একটা ক্রিয়া আছে, তার একটা কাজ আছে। এই কাজটা যেটাকে আমরা বলি, এটা ভার্ব দিয়ে প্রকাশ করা হয়। আসলে এই ভার্বটা যদি ব্যবহার না করা হয়, তো আমরা ভাষার মধ্যে কোনো অর্থ বা কোনো কিছু ধরতে পারি না। তো সমাপিকা ভার্বটা আমরা এটা ডিটেইল বিবরণটা আমরা একটু পরে দিচ্ছি। সমাপিকা, তাহলে আমরা জানলাম যে এটা বাক্যের অর্থ সমাপ্ত করে। আর একটা আছে অসমাপিকা বা নন ফিনাইট, যেটা বাক্যের অর্থ সমাপ্ত করে না। তাহলে সমাপিকা ভার্ব বা অসমাপিকা ভার্ব একজন ছাত্রছাত্রী চিনবে কি করে? এই চেনা নমুনাটা হচ্ছে যে আমরা যখন বাক্যে ব্যবহার করি, তখন এই সমাপিকা ক্রিয়াটা সাবজেক্টের সাথে সম্পর্ক থাকে এবং সাবজেক্টের পাশে বসে। বাংলা ভাষায় এই সমাপিকা ক্রিয়ার ব্যবহারটা একদম শেষে, বাক্যের একদম শেষে যে ব্যবহার হয়। আর ইংরেজি বাক্যে এটা শেষে ব্যবহার হয়, কিন্তু বাংলা বাক্যে এটা শেষে ব্যবহার হয়, কিন্তু ইংরেজি বাক্যে এটা শেষে ব্যবহার হয় না। এইটা সাবজেক্টের পরে ব্যবহার হয়। আমি একটা স্ট্রাকচার করে তোমাদের দেখাই দিই যে প্রথমে যদি ইংরেজিতে এটা ইংলিশ, প্রথমে সাবজেক্ট বসে, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট, তারপরে ফ্রেজ। এটা ইংরেজি স্ট্রাকচার। কিন্তু বাংলাতে আমরা যখন যাব, তখন বাংলা ভাষাটা এরকম না। প্রথমে সাবজেক্ট বসে, তারপরে অবজেক্ট বসে, তারপরে ফ্রেজ বসে, তারপরে ভার্ব বসে। তার মানে বাংলা ভাষায় ভার্বের অবস্থান একদম শেষের দিকে। এইবার এসো, আমরা জানলাম ফিনাইট ভার্বটা কি। এবার অসমাপিকাটা কি? অসমাপিকা ক্রিয়াটা আছে এমন যে এটা সাবজেক্টের পাশে বসে না, সাবজেক্টের সাথে কোনো সম্পর্কই থাকে না। যে ভার্বগুলোকে আমরা চিনি ওই ভার্বগুলোই, কিন্তু এই ভার্বগুলো আসে তিনটে রূপে। তিনটা রূপ, আমি বলছি তিনটা রূপ। এখানে দেখো সেই তিনটা রূপ তুলে ধরা হয়েছে। সেটা হচ্ছে ভার্বটা টু যুক্ত হয়ে আসে, একে ইনফিনিটিভ বলা হয়। ভার্বটা আইএনজি যুক্ত হয়ে আসে, এটাকে জেরান্ড বা প্রেজেন্ট পার্টিসিপল বলা হয়। আর একটা হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল রূপে আসে। এই তিনটা রূপে নন ফিনাইট ভার্ব আসে। এবার সেই ফিনাইট ভার্বের সাথে আরেকটা জিনিসের সম্পর্ক, যেটা আরও বেশি গুরুত্বপূর্ণ, যেটা না জানলে বিশেষ করে যারা ভয়েস চেঞ্জ বা অন্যান্য গ্রামার করতে যায়, তখন এইগুলো ঠিকমতো বোঝে না। সেটা হচ্ছে এই সমাপিকা ক্রিয়া আবার দুই প্রকার। একটা হচ্ছে ট্রানজিটিভ, আর একটা হচ্ছে ইনট্রানজিটিভ। ট্রানজিটিভ বাংলা সকর্মক, ইনট্রানজিটিভ বাংলা অকর্মক। এই সকর্মক আর অকর্মক ক্রিয়াটা কি? যে সাবজেক্টের বা যে ভার্বটার একটা অবজেক্ট লাগে আর একটা অবজেক্ট লাগে না। তার মানে আমরা যখন কোনো কথা বলতে যাই, যেরকম একটা উদাহরণ দেওয়া যাক, সে বাড়ি চলে গেল বা সে চলে গেল, হি ওয়েন্ট অ্যাওয়ে। এখানে দুটো কথা নেওয়া হয়েছে, হি ওয়েন্ট অ্যাওয়ে। এখানে এটা সাবজেক্ট আর এটা টোটালি ভার্ব। এখানে দুটো কথাই কিন্তু অর্থ শেষ হয়ে গেছে। কিন্তু কিছু কিছু কথা আছে যেখানে দুটো কথা না, তিনটে শব্দ বা তিনটে জিনিস ব্যবহার করা লাগবে, মানে অবজেক্ট পর্যন্ত যা লাগবে। যেমন আমি একটা বই কিনলাম, আমি কি কিনলাম? যদি বলো আমি কিনলাম, আগেই প্রশ্ন এসে যায় কি কিনলাম। এই কির উত্তরটা যখন আসে বা সাবজেক্ট যখন কির উত্তর খুঁজে বেড়ায়, তখনই এই ভাবটা হয়ে যায়, সেটা হচ্ছে ট্রানজিটিভ বা সকর্মক ক্রিয়া। তার মানে সাবজেক্ট ভার্ব অবজেক্ট যখন অবজেক্টের ব্যবহার হয়, তখন এটা হবে সকর্মক বা ট্রানজিটিভ। যখন অবজেক্টের ব্যবহার হবে না, তখন এটাকে বলা হয় অকর্মক বা ইনট্রানজিটিভ। এইগুলো আমি আপাতত তোমাকে ধারণা দিয়ে দেখলাম।
পরবর্তীতে যখন আমরা গ্রামার নিয়ে অনেক কিছু নিয়ে বসবো তখন এই বিষয়গুলো সব দরকার হবে। এখন আমাদের যে মূল যে বিষয়টা ছিল যে ভাবটা আমি কিভাবে চেনবো, ভাবটা কিভাবে বোঝাবো, আমি ভার্বের একটা মোটামুটি একটা বিবরণ তোমাদের সামনে এখানে তুলে ধরলাম। বাকি জিনিসটা আমি তোমাকে টেন্সের মধ্য দিয়ে এবার বোঝানোর চেষ্টা করছি। তো এইবার দেখো এখানে যে টেন্সে যাওয়ার আগে আমাকে এই সমাপিকা ক্রিয়া এই জায়গাটায় আমাকে এখন হাত দিতে হবে, কারণ সমাপিকাটা না বুঝলে আমি কোনো ক্রিয়া কোনো ভার্বই ঠিক করে বুঝতে পারবো না। তাহলে সমাপিকা ভাবটাকে আমরা কি হিসেবে বললাম, সেটা হচ্ছে এই ভাবটা সর্বদা বাক্যের শেষে বসে। যেমন একটা উদাহরণ দেওয়া যাক, মনে করো যে মাকে বলে সে বাড়ি গেল। মাকে বলে আমি একটু ভিতরে এখানে লিখলাম, মাকে বলে সে বাড়ি গেল। বাড়ি গেল, এখানে এই যে এতগুলো কথা, এই গেল এই কথাটাই হচ্ছে ভার্ব, কারণ এটা বাক্যের একদম শেষে বসেছে। যদি এটা ইংরেজি হতো এটা সাবজেক্টের পরে বসতো। আমি বারবার করে একটা কথা বলছি, বাংলা বাক্যে ভার্ব বসে বাক্যের একদম শেষে, ইংরেজি বাক্যে ভার্ব বসে সাবজেক্টের পরেই। তার মানে এখানে সাবজেক্ট হচ্ছে সে, এইটা হচ্ছে সাবজেক্ট। আমি একটু গোল চিহ্ন দিয়ে বুঝাই দিলাম, এর সাথে এটা সম্পর্ক। কে গেল, সে গেল, তাহলে সেটাকে কর্তা, আর কর্তা কি করলো এবার ক্রিয়া করলো। এই যে কর্তা এবং ক্রিয়া এই দুটোর সাথে একটা ঘনিষ্ঠ সম্পর্ক থাকে, এবং কর্তা যেটাই করলো ওটাই সমাপিকা ক্রিয়া। এবং এই সমাপিকা ক্রিয়াটাকে এবার আমাকে বিস্তারিত করে জানতে হবে, সেটা টেন্সের মধ্য দিয়ে। কারণ আমরা যখন কোনো ক্রিয়াটাকে বুঝি তখন টেন্সটা যদি আমরা না বুঝি তাহলে আমরা কিন্তু কোনো ভার বা ক্রিয়াটাকে আমরা ঠিক করে বুঝতে পারবো না। তাই আমাদের এখন কাজটা কি, সেটা হচ্ছে সমাপিকা ক্রিয়া কোথায় বসে, বাংলায় বাক্যের শেষে বসে, ইংরেজি বাক্যে সাবজেক্টের পরেই বসে। তাহলে আমরা এবার প্রতিটা ভার আলাদা আলাদা করে ব্যবহার করে আমরা শিখব। যেমন রবিবার থেকে কলেজ শুরু হবে, এখানে শুরু হওয়া দেখো বাক্যের শেষে চলে এসেছে। আমি যদি এই শুরু হওয়া কথাটা যদি আগে বলি, শুরু হবে কলেজ রবিবার থেকে, কথাটা কিন্তু ঠিক মতন গঠনমূলক হলো না, বা আমরা এই ভাষায় কথা বলি না, বা বাঙালিরা এই ভাষায় কথা বলে না। তাহলে বাঙালিরা কথা বলে কিভাবে, প্রথমে সাবজেক্টটা নেই, তারপরে অবজেক্টটা নেই। তাহলে সাবজেক্ট কি আমাকে চিনতে হবে, অবজেক্টটা কি আমাকে চিনতে হবে বা জানতে হবে, তারপরে একটা ফ্রেজ নেই, তারপরে একটা ভার্ব নেই। তাহলে একটা বাক্যের আমরা দেখছি মোট চারটে উপাদান, মোট উপাদান চারটে। যে চারটে না জানলে আমি কিন্তু কোনো ভাবটা ব্যবহার করতে পারবো না। একটা হচ্ছে সাবজেক্ট, একটা হচ্ছে ভার্ব, একটা হচ্ছে অবজেক্ট, আর একটা হচ্ছে ফ্রেজ। এই মোট চারটে জিনিস আমাকে জানতে হবে। তাহলে ভাবটা আমরা কোথায় পেলাম, বাক্যের একদম শেষে বাংলা ভাষায়। আর ইংরেজি ভাষায় আমরা যখন দেখবো তখন এটা কোথায়, সাবজেক্টের পরে। তাহলে এবার আমরা প্রতিটা কথায় আলাদা আলাদা করে আমরা এক একটা করে জানবো যে ভাবটা কোথায়। যেমন সে একটা বই কেনে, এই যে কেনে, কিনছে, কিনেছে, এইগুলোই হচ্ছে টেন্স। তার মানে এখানে ক্রিয়ার রূপটা চেঞ্জ হয়ে যাচ্ছে। অর্থাৎ ভার্বের যে বিভিন্ন রূপ আছে ওটাকে টেন্স বলা হয়। ভার্বের মূলত রূপ তিনটা, আমরা ওটা যেটাকে জানি যে তিনটা, প্রেজেন্ট পাস্ট পার্টিসিপল, এটা তিনটা। কিন্তু ভাব যখন বাংলায় বা ইংরেজিতে যখন বিভিন্ন রূপ বিভিন্ন চেহারা হয়ে যায়, এইটাকে বলা হয় টেন্স। এই টেন্সটা আমরা টেন্সের ক্লাসে দেখব। আপাতত আমরা ভাবটাকে মোটামুটিভাবে জানি যে ভাবটা কয় প্রকার, কি কি, কোথায় বসে, তারপরে কিভাবে ব্যবহার হয়, কত ধরনের ভাব বসে। এইটা আমি তোমাকে আজকে এই ভাব সম্পর্কে একটা মোটামুটি একটা ধারণা দিলাম। আমরা আগামী ভিডিওতে আমরা টেন্স সম্পর্কে, এই ভাব এবং টেন্সের সাথে যে সম্পর্ক, এই সম্পর্কটা বোঝার চেষ্টা করব। আপাতত আমরা বাড়িতে বসে বসে এই প্র্যাকটিসটা করি যে ক্রিয়াটা কোথায় থাকে এবং সেই ক্রিয়াটা কিভাবে খুঁজে বের করতে হয়। বিশেষ করে সাবজেক্টের সাথে ক্রিয়া খুঁজে বের করতে হয়। অর্থাৎ সাবজেক্ট যা করে সেটাই ক্রিয়া,
তাহলে সাবজেক্ট আমরা যেখানে ধরি সাবজেক্ট বা বাংলায় বলা হয় কর্তা, সেই তুমি যে কোনো বিষয়, যেমন মনে করো যে রাস্তাটা তৈরি হচ্ছে, কে তৈরি করছে এখানে কে কথাটা উল্লেখ নেই, এই কেটা হচ্ছে সাবজেক্ট, কিন্তু রাস্তাটা এখানে তৈরি হচ্ছে, রাস্তা এখানে অবজেক্ট। এখানে একটা কথা বলে দিই, সাবজেক্ট এবং অবজেক্ট দুটো দিয়ে কথা তৈরি হয়, অর্থাৎ কথা তৈরি করতে গেলে দুটো জিনিস লাগে। এখন সাবজেক্ট দিয়েই তৈরি হোক আর অবজেক্ট দিয়েই তৈরি হোক, দুটোই কিন্তু ভাষা। তবে সংক্ষেপে একটা জিনিস জানিয়ে রাখি, সাবজেক্ট দিয়ে যখন তৈরি হয় তখন এটাকে অ্যাক্টিভ ভয়েস বলা হয়, আর অবজেক্ট দিয়ে যখন তৈরি হয় তখন এটাকে প্যাসিভ ভয়েস বলা হয়। এই যে অ্যাক্টিভ এবং প্যাসিভ, তাহলে এই সাবজেক্ট এবং অবজেক্টের ব্যবহার এখানে। তাহলে আমরা ভাবটাকে কিভাবে খুঁজবো? আমি একটা বই কিনবো, কি কিনবো? বই কিনবো। এই যে বই কিনবো এবং এবার আমি কি করব, এইটাই হচ্ছে ক্রিয়া। তাহলে ক্রিয়াটা মূলত কি? কোন শব্দের সাথে এই কথাগুলো লেখা থাকে, সেটা হচ্ছে করা, হওয়া, খাওয়া, শোনা ইত্যাদি। এই যে ইত্যাদি, এগুলো এক একটা ফর্ম, এগুলোকে বলা হয় ভার্বের রূপ। তাহলে আমরা যখন কোনো শব্দের সাথে করা, খাওয়া, হওয়া, বলা, এইগুলো কোনো রূপ যখন যুক্ত থাকে তখন এইগুলোকে মূলত বলা হয় ভার্ব। তাহলে এই ভার্বগুলো আমি বাড়িতে বসে বসে আগে ভার্বগুলোকে আমি নিজে নিজে প্র্যাকটিস করে ভার্বগুলোকে খুঁজবো, তার পরবর্তীতে আমরা ভার্বটা চেনার পরে যে আমরা টেন্সটা চিনবো, তখন বিষয়টা একেবারে পরিষ্কার হয়ে যাবে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। তো আবার দেখা হচ্ছে সামনের ভিডিওতে। আশা করি তোমরা সকলে ভালো থাকবে পরবর্তী ভিডিওটা দেখার জন্য।